লিভিং লিজেন্ড, একজন আবুল হায়াত, জীবন্ত কিংবদন্তি অভিনেতা, নাট্যকার, নাট্য পরিচালক এবং লেখক আবুল হায়াত বাংলা ভাষাভাষী মানুষের কাছে একজনই। তার পুরো নাম খন্দকার মোহাম্মদ শামসুল আরেফিন আবুল হায়াত গোলাম মাহবুব, ডাকনাম রবি। তবে আমাদের কাছে তিনি আবুল হায়াত নামেই সমধিক পরিচিত। 1944 সালের 7 সেপ্টেম্বর মুর্শিদাবাদে তার জন্ম। 1947 সালে দেশভাগের সময় বাবার চাকরি সূত্রে তিনি চলে আসেন এই বাংলায়, বেড়ে ওঠেন চট্টগ্রামের প্রকৃতির কোলে। সেই থেকে আজ অবধি তিনি আমাদের দেশের সাংস্কৃতিক অঙ্গনে, বিশেষ করে অভিনয় জগতে একদম উপরের সারিতে তার অবস্থান দীর্ঘকাল ধরে। আমি যদি একদম শুরু থেকেই শুরু করতে চাই, 1947 সালে দেশভাগের সময় আপনি এপার বাংলায় চলে এলেন। তার আগে আপনার বাস ছিল মুর্শিদাবাদে। যদিও তখন আপনার খুব অল্প বয়স, আমি যদি কোনো ভুল না করি মাত্র 3 বছর বয়স। সেই মুর্শিদাবাদের কোনো স্মৃতি, ছোটবেলার ভাই বোন, বাবা মাকে নিয়ে কোনো স্মৃতি কি আপনার মনে আছে? 3 বছর বয়সে কোনো স্মৃতি মনে থাকার কথা না, কিন্তু তারপরেও কেন জানে একেবারে খুব মনের অজান্তে একটি চেহারা ভেসে ওঠে। কারণ বাবার কাছ থেকে শুনেছি তো অনেকবার যে আমরা কীভাবে এলাম, কী ব্যাপার। তো একটা স্মৃতি আমার খুব মনে পড়ে, সেটা হলো যে আমরা আমাদের গ্রামের বাড়ি থেকে স্টেশনে আসার পথে, তখন শীতকাল, বেলা 10টা 11টা এরকম হবে, আমরা আসছি স্টেশনে হেঁটে। আমার মারা আসছেন পালকিতে, 2টো পালকি আসছে, একটিতে আমার মা, একটিতে আমার 2টি বোন, আর আমি একজন মুনিশের কাঁধে চড়ে আসছি। তারপরে আমি গেছি, 12 বছর বয়সে আমি গিয়েছিলাম একবার মুর্শিদাবাদে। তখনকার কিছু স্মৃতি মনে আছে। আমার নানি বাড়ি, দাদি বাড়ি, বাড়ির পাশে মসজিদ, মাজার, তারপরে পুকুর, আম গাছ, তারপরে পুকুরগুলো থেকে মাছের ভাগ নিয়ে আসা, নানি পাঠাতো, যা ওই পুকুরে 4 আনা ভাগ আছে, নিয়ে আয়, মাছ ধরছে আজকে, এরকম কিছু স্মৃতি, পুকুরে গোসল করা, মানে এ ধরনের কিছু স্মৃতি অনেক সময় মানে মনকে খুব আলোড়ন করে। আর এরপরে গেলাম আমি 56 বছর পরে মুর্শিদাবাদে, আবার 56 বছর পরে। 56 বছর। সেটা কত সালে হবে? 2012 সালে। 2012 সালে এবার গেলাম, আমি গাড়ি নিয়ে গেলাম কলকাতা থেকে, আমি আমার স্ত্রী, একেবারে গ্রামের বাড়ির সামনে একেবারে পৌঁছলাম। বাড়ির সামনে গাড়ি রাখলাম 2 দিন, ওখানে এই হইচই, খাওয়া দাওয়া। আপনি যখন এপার বাংলার একজন কিংবদন্তি আবুল হায়াত হিসেবে সেখানে গিয়েছেন, সেখানকার মানুষের মধ্যে প্রতিক্রিয়া কেমন ছিল? তারা যখন দেখেছে, আত্মীয়স্বজনরা অত্যন্ত খুশি হয়েছে। তারা তো জানে টেলিভিশনে এখনো সব দেখা যায়, তারাও আমার নাটক দেখে, সিনেমাও দেখেছে, সব কিছু দেখেছে। সুতরাং আমি সেখানে পরিচিত, গ্রামের মানুষরা এসছে ভিড় করে আমাকে দেখার জন্য, কারণ সিনেমা দেখেছে তারা আমার। এবং তখন আমার আত্মীয়স্বজন যারা ছিল তারা বেশ দেখলাম গর্বিত, আমাকে দেখার জন্য লোকজন আসছে। আর নিশ্চয়ই খুবই আনন্দের একটা মুহূর্ত। চমৎকার। মুর্শিদাবাদের অধ্যায় তো শুনলাম। 3 বছর বয়সে আপনি বাংলাদেশে চলে এলেন এবং তখন আপনার বাবার চাকরির সুবাদে আপনাকে চট্টগ্রামেই থাকতে হয়েছে, চট্টগ্রামেই আপনার বেড়ে ওঠা। সেই বাল্যকালের গল্প, স্কুল জীবনের দুরন্তপনা কেমন ছিল? কিছু কিছু কথা যেগুলো বা স্মৃতি যেগুলো খুব বেশি মনে পড়ে আর কি। একটি হলো যে আমরা আসলাম চট্টগ্রামে, আমার বাবা রেলে চাকরি করতেন, একটা পাকা কোয়ার্টার পেয়েছিলেন আমার বাবা, সেই কোয়ার্টারের জন্য আমাদের নিয়ে এসেছিলেন। T37B টাইগার পাস রেলওয়ে কলোনি, এখনো মনে আছে আমার ঠিকানা, 22 বছরের ঠিকানা এটা। তো এখানে ছিলাম। এখানে সবচেয়ে এটার স্পেশালিটি হলো আমার বাড়ির পিছনে পাহাড়, বিখ্যাত বাটালি পাহাড়, টাইগার পাস পাহাড়, 2টো পাহাড় আমার বাড়ির পিছনে। বাড়ির সামনে রাস্তা, পাকা রাস্তা, একদম পোড়োগ্রাম থেকে পাহাড়তলি এই রাস্তাটি, আর আমাদের সারি সারি সব পাকা বাড়ি, একটা কলোনি। বাড়ির এই 2 কদম গেলেই রেল লাইন, যেটা চট্টগ্রাম থেকে 2000ই নাজিরহাট এই রেল লাইন। তো রেল লাইনের সাথে সখ্যতা ছোটোবেলা থেকেই, বা রেল লাইনের উপর দিয়ে দৌড়ানো, স্লিপারের উপর দিয়ে দৌড়ানো, মানে এই স্মৃতিগুলো তো বলার কথা না। আর ছোটোবেলায় একটু গুলতি দিয়ে পাখি শিকার করার একটা শখ ছিল, তো এই স্মৃতিটা খুব বেশি দগদগে স্মৃতি আর কি। আর ছোটোবেলায় তো ধরো আমাদের স্কুল বাড়ির সামনে রাস্তার উপরে স্কুল ছিল, টাইগার প্লাস কিন্ডারগার্টেন স্কুল, সেইখানে ভর্তি হলাম, 5 বছর ওখানে পড়াশোনা করলাম। আরও অনেক রকম স্মৃতি, যেমন ধরো বাড়ির কাছে একটা পুকুর ছিল, সেখানে আমার যাওয়া নিষেধ ছিল। আমি বাবা মায়ের এক ছেলে, 4 বোনের এক ছেলে, তো আমার জন্য এটা নিষিদ্ধ ছিল।
সাঁতার না জানার কারণে? হ্যাঁ, যে সাঁতার শিখতে যাবো না সেটাও পারবো না, সেটা একটা আমার ইয়ে ছিল। আফসোস, আমি এখনো সাঁতার জানি না, যে কারণে মাছ ধরার শখ ছিল যে পুকুরে মাছ ধরবো, না যেতে পারবে না। এখন অবশ্য মাছ ধরি, আমি যেখানে যাই কোথাও বসে মাছ ধরার খুব একটা শখ আছে আমার আর কি। আর আব্বার সাথে যেতাম, আব্বা মাছ ধরা এবং পাখি শিকার করা দুটোই আব্বার খুব নেশা ছিল। ফুলের বাগান করা, আব্বা বাগান করা পছন্দ করতেন এবং আমার বাগান করাটা আমার কম্পালসারি ছিল। তারপরে ধরো স্বাধীনতা দিবস আসলে গেট বানানো, গেট সাজানো, কাগজ কেটে দিতেন সাজাতে হবে, এগুলো কিন্তু কম্পালসারি ছিল আব্বার তরফ থেকে। আপনি খুব রক্ষণশীল একটা পরিবার থেকে এসেছেন এবং রক্ষণশীল পরিবার থেকে সাংস্কৃতিক অঙ্গনে আপনি কখনো পারিবারিক বাধার সম্মুখীন হননি। এর পেছনে সবচেয়ে বড় সাপোর্ট কি আপনার বাবারই ছিল? সাপোর্ট বাবা এবং মায়ের দুজনেরই। কারণ আমি যখন ছোটোবেলায় আমার যখন মোটামুটি জ্ঞান হয়েছে, আমি দেখেছি আমার বাবা চট্টগ্রাম রেলওয়ের ওয়াজিউল্লাহ ইনস্টিটিউট, একটা এমপ্লয়িদের একটা ক্লাব, সাংস্কৃতিক ক্লাব, সেটার জেনারেল সেক্রেটারি আমার বাবাকে দেখেছি। এবং আমার বাবা আমৃত্যু ওই ক্লাবের সেক্রেটারি ছিলেন। সেই ক্লাবে প্রতি মাসে একটা করে নাটক হতো এবং সেই নাটকের পৃষ্ঠপোষক আমার বাবা। আচ্ছা, আমার বাবা কিন্তু সাংঘাতিক প্রোগ্রেসিভ মাইন্ডেড মানুষ ছিলেন। তো কিছু বুঝতাম কি না বুঝতাম জানি না, একটা মানুষকে দেখতাম যে মঞ্চের উপর দাবাদাবি করে অভিনয় করছেন, দৌড়াদৌড়ি করছেন, সংলাপ বলছেন, কবিতা উড়াচ্ছেন, অমলেন্দু বিশ্বাস। আমার বাবারও বন্ধু ছিলেন, উনি রেলেতে চাকরি করতেন তখন পোর্ট ট্রাস্টে। সেই কিন্তু আমার অভিনয়ে আসা। তো সেখানে বাবার কোনো আপত্তি কোনো দিন ছিল না। এবং আমি যখন নাটক করলাম 10 বছর বয়সে মঞ্চ বানিয়ে, আমার মায়ের পুরো প্রশ্রয় পেলাম। আমি মায়ের প্রশ্রয়ে আমি মায়ের শাড়ি দিয়ে স্ক্রিন বানালাম, বাড়ির চৌকি দিয়ে স্টেজ বানালাম। তো যাই হোক, সেখান থেকে একটা সংস্কৃতি জগতে আমার পদার্পণ। সেই 10 বছর বয়সে? 10 বছর বয়সে। সেখানে কোনো আপত্তি তো হয় নাই। আমার মা তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, সবসময় কোরআন শরীফ পাঠ করছেন, ইয়ে করতেন সবসময়। বাবা হয়তো অত রেগুলার ছিলেন না, বাট তিনিও সবসময় ধর্ম ব্যাপারে অত্যন্ত উৎসাহী ছিলেন। জুমার নামাজ, ঈদের নামাজ, এগুলো তো আব্বার সাথে সাথে বগলে যায় নামাজ নিয়ে মাথায় টুপি দিয়ে যেতাম, আসতাম। তো সেসব থেকে কোনো সমস্যা ছিল না আমাদের। ছোটোবেলা থেকে আব্বা কিন্তু সাংস্কৃতিক প্রতি তার একটা আকর্ষণ ছিল, একটা সাংস্কৃতিক মন ছিল তার, যেটা পরে ক্লাবে উনি মেম্বার হলেন। এবং সেই ক্লাবে লাইব্রেরি, আব্বার একটা অবদান, প্রচুর বই কিনেছেন আব্বা লাইব্রেরির জন্য তখন। কারণ আব্বার নিজের বই পড়ার শখ ছিল প্রচণ্ড এবং বই কিনতেনও লাইব্রেরির জন্য। এবং সেসব বই বাসায় আসতো, আব্বা পড়তেন, পড়ার পরে যেত, নাম্বার পড়তো, তারপরে আলমারিতে উঠতো। তো ওই ফাঁকে আমারও পড়া হতো আর কি, অনেক বই। তো সেখান থেকে বই পড়ার নেশাও আমি পেয়েছি আব্বার কাছ থেকে। আব্বাকে আমি বলি সব্যসাচী। উনি 10 হাতে কাজ করতেন, সব কিছু করতেন, বাগান করার এক্সপার্ট, কন্ট্রাক্ট ব্রিজ মাস্টার। উনি অ্যাওয়ার্ড পেয়েছেন, কয়েকবার পুরস্কার পেয়েছেন কন্ট্রাক্ট ব্রিজে। এবং আমার আব্বা টাইগার পাসে রেলওয়ের মেয়েদের জন্য গার্লস হাই স্কুল প্রতিষ্ঠা করেছে। আমার পূর্বপুরুষ ছিলেন একজন বিচারক, মানে কাজী, যেটাকে বলে কাজী। নবাব আলীবর্দীর আমলে উনি এসেছিলেন খুব সম্ভবত ইরাক থেকে। তো ওই কাজীর একটা চাকরি পেয়েছিলেন এবং সে বংশক্রমে তার কাজী হয় না, পরের দিকে আস্তে আস্তে পীর হয়ে গেছে। বুঝতে পেরেছি। আমার দাদা এসে পীরগিরি হাফ করে পরে ছেড়ে দিয়েছে। চট্টগ্রামে আপনি 22 বছর কাটিয়েছেন এবং আপনার শৈশব বেড়ে ওঠা চট্টগ্রামে। চট্টগ্রামের প্রকৃতির সাথে নিশ্চয়ই আপনার একটা নিবিড় সখ্যতা রয়েছে। হ্যাঁ, আমার এখনো চট্টগ্রামের নাম শুনলে আমার শরীরের মধ্যে শিহরণ হয়। আই লাভ চিটাগং লাইক এনিথিং। মানে কি জানি না কেন, খুব ভালো লাগে, অসম্ভব ভালো লাগে, সাধারণ। আর ওই সমুদ্র, সাইকেল চালিয়ে চলে যেতাম সমুদ্রে, পতেঙ্গা চলে যেতাম, কখনো কুমিরা চলে যেতাম, কখনো সীতাকুণ্ড, বারবকুণ্ড, এইসব জায়গা দিয়ে চলে যেতাম ওইদিকে। আবুল হায়াত বাবা আব্দুস সালাম এবং মা শামসুন্নাহার বেগমের 5 সন্তানের একমাত্র পুত্র সন্তান। আবুল হায়াতের বড় 2 বোন এবং ছোট 2 বোন। হিসাব করলে আমার 5 বোন। মুর্শিদাবাদে আমার 3 বোন ছিল আর আমি এক ভাই। তার মধ্যে একটি বোনকে আমরা হারিয়েছি মুর্শিদাবাদেই, ধনুষ্টঙ্কার হয়েছিল সে। আর ওই ছোটোবেলাতেই আমাদের ছেড়ে চলে গেছে, তখন আমার জন্ম হয়নি। তো ওই 2 বোন আর আমি এলাম চট্টগ্রামে। খেতে বসলে সব একসাথে বসলাম,
নিজেরটা খাওয়ার পরে বোনদের পাত থেকে নিয়ে দৌড় মারতাম আর কি। মনে করো ডিম, হ্যাঁ আমারটা তো খেলাম, খাওয়ার পরে দেখলাম যে বোনেরটা কুসুম রয়ে গেছে, ওই কুসুমটা মুখে দিয়ে দৌড়ো। আর তারপরে বোনদের 5-4 মাস খাটতে হতো, তারা খুব আদর করতো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমার বড় বোনের নাম রানী, মেজ বোনের নাম ইলা, আর যে বোনটি মারা গেছে তার নাম ছিল লালি, আমার নাম রবি। 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 আমরা চট্টগ্রামে আসার পর আমার আরও দুটো বোন হয়েছিল। একটি বোনের নাম মমতাজ, সে আছে ঢাকাতেই থাকে। আর এক বোন হলো পুতুল, সবচেয়ে ছোট, সেও আছে ঢাকাতে। আবুল হায়াতের লেখাপড়া শুরু হয় টাইগার পাস কিন্ডারগার্টেন স্কুলে, সেখান থেকে চট্টগ্রামের কলেজিয়েট স্কুল। কিন্তু লেখাপড়ায় বিশেষ মনোযোগী না হয় বাবার বন্ধু পাহাড়তলী রেলওয়ে হাই স্কুলের প্রধান শিক্ষকের অনুরোধে বাবা তাকে ভর্তি করিয়ে দেন চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে হাই স্কুলে। এখান থেকেই তিনি 1960 সালে ম্যাট্রিকুলেশন করেন। তারপর চট্টগ্রাম কলেজ থেকে 1962 সালে আইএসসি পাশ করেন। আবুল হায়াত বর্তমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন 1962 সালে। থাকতেন শেরেবাংলা হলে। সেখান থেকেই 1967 সালে পাশ করেন। নাটক পাগল আবুল হায়াত বিশ্ববিদ্যালয়ে ঢুকেই মিশে গেলেন সংস্কৃতির জোয়ারে। ছাত্রাবস্থায় জড়িয়ে পড়েন সাংস্কৃতিক সংগঠন আমরা কজনার সাথে। সেই সময় আমরা কজনা একটি প্রতিষ্ঠিত সাংস্কৃতিক গোষ্ঠী, যারা পশ্চিমা শাসকদের রক্তচক্ষুকে তোয়াক্কা না করে বাঙালি সংস্কৃতি চর্চায় অগ্রগামী ছিল। আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়তাম ঢাকা থেকে, ওরা আমি কবে যাব তার জন্য ওরা অপেক্ষা করে থাকতো ভাইকে দেখার জন্যে। কিছু দরকার নেই, খালি ভাইকে দেখার জন্যে। আর আমি যখন ইঞ্জিনিয়ারিং পাস করলাম, যখন রেজাল্ট বেরোলো, ওরা তো খুশিতে লাফালাফি, আমার বাড়ির আশেপাশে যত পাড়াপড়শি ছিল, ভাই ইঞ্জিনিয়ার হয়েছে, ভাই ইঞ্জিনিয়ার হয়েছে, এই খুশিতে মানে একটা সাড়া জাগিয়ে ফেলেছিল আর কি। 1968 সালে ঢাকা ওয়াসায় যোগ দেন। চাকরিটা তার পছন্দ হয় কারণ ঢাকার বাইরে বদলি নেই। তখন আমি খুব ব্যস্ত, বাংলাদেশে সিনেমা করি, টেলিভিশন করি, রেডিও করি, মঞ্চ করি, রব অবস্থা আমার। বলতে পারো যে একদম টপে যে কটা লোক ছিল আমি তাদের একজন। কিন্তু তাতে কী হবে, আমার তো পেটের বাতের সমস্যা, আমার বেতনে পোষায় না। তখন আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ঢাকা বাসার। তো একটা সুবিধা কিছুটা ছিল, সেটা হলো যে টেলিভিশনে নাটক করলে কিছু টাকা পাওয়া যেত। যেমন ধরো তখন আমি বলি আমার বেতন তখন কত, এটা 1978, আমার বেতন তখন 750-800 এরকম। তাতে সংসার চলতো না, টানাটানি, টানা হ্যাচড়া। একটা নাটক করলে টেলিভিশনে তখন আমি 200 টাকা পেতাম। আচ্ছা, আমি মনে করি দ্যাট ওয়াজ এ গুড অ্যামাউন্ট। এইভাবে কোনো রকম চলতো আর কি। তো তখন সিরি বলল, মানে আমার ওয়াইফ বলল যে অনেকে যাচ্ছে লিবিয়া, দেখানোর চেষ্টা করে, কারণ এখন তো বাংলাদেশ থেকে অনেকেই যাচ্ছে চাকরি করতে। আমার তো যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কারণ এইগুলো ছেড়ে, মঞ্চ ছেড়ে, টেলিভিশন ছেড়ে আমি কী করে যাই বলো। তারপরেও বললাম ঠিক আছে দেখি চেষ্টা করে। তো চেষ্টা করতে গিয়ে হয়ে গেল। তারপরে আমি বললাম যে না, আমি যাবো না ভাই, থাক। তখন সবাই আমাকে বোঝানো শুরু করলো যে আচ্ছা যাও না, দেখো না, ভালো না লাগলে চলে এসো। গেলাম আর কি, 2 কন্যা, আমার স্ত্রী, ওদের নিয়ে চলে সপরিবারে লিবিয়াতে গিয়েও নাটক করেছি, বিভিন্ন প্রোগ্রাম করেছি, এম্বাসি প্রোগ্রাম করেছি, মঞ্চ নাটক করেছি। খুব ভালো চাকরি ছিল আমার। আমি থাকা খাওয়া ফ্রি ছিল আমার সেই সময়, ফুল ফ্যামিলির ওখানে। এবং মাসে মাসে আমার রেমিটেন্স ছিল 90%। তার মানে $100 কামালে $90 আমি বাংলাদেশে পাঠাতে পারতাম। পারলাম না, মন বসে না। আমার স্ত্রী বলল যে ঠিক আছে, তোমার যখন ভালো লাগছে না, যদি চলে যাবে চলে যাই। চলে আসলাম। আসার পরে প্রথম যে কাজটি করেছি, সরকারি চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। দাসত্ব আর করব না, এই হলো আমার সরকারি চাকরির ইতিহাস। তারপরে নানান প্রাইভেট চাকরি করতে হয়েছে। আলটিমেটলি নিজে একবার ব্যবসা শুরু করেছিলাম, কনসাল্টিং, সেটাও টিকতে পারলো না, কারণ ওরা ব্যবসা আমার হাতে সয় না। তো এই নানা চাকরি করতে করতে এক সময় নাটক তো চলছেই, মঞ্চ চলছে, সিনেমাও চলছে, টেলিভিশন তো চলছেই। তারপরে এক সময়
প্যাকেজ নাটক শুরু হয়ে গেল, ব্যস্ত হয়ে গেলাম প্যাকেজ নাটকে। তখন আমিও আবার ওই সব চাকরি ছেড়ে দিয়ে কনসালটেন্ট হয়ে গেলাম। অ্যান্ড ফাইনাল চাকরি আমার ছিল একটা ইন্টারন্যাশনাল কনসালটেন্ট। 10 বছর বয়সে আপনার অভিনয়ের প্রথম হাতেখড়ি। এরপরে নিশ্চয়ই স্কুল কলেজ জীবনে নিয়মিত থিয়েটার করা হয়েছে, মঞ্চে অভিনয় করা হয়েছে। হ্যাঁ, মানে আসলে সেই সময় তো প্রথাগত মঞ্চে ওঠা খুব ডিফিকাল্ট ছিল আমাদের জন্য। তো ওই 10 বছর বয়সে ওই নাটকটা করার পরে এক ধরনের নেশায় ধরে বসলো আর কি। তো তখন তো আর বললেই তো করা যায় না একটা নাটক। ওই নিজেরা কমিক করতাম, ক্যারিকেচার করতাম, নিজেরাই বানাতাম গল্প, বানিয়ে বন্ধুবান্ধব ডাক দিয়ে একটা শো করতাম আর কি। এগুলো কোনো ভ্যালিডিটি নাই, বাট করতাম, মানে থেমে থাকিনি। এরপরে কলেজে ভর্তি হলাম, চট্টগ্রাম কলেজে, সেইখানে একটা নাটক করেছিলাম আগন্তুক। তারপরে আমার পাড়াতে আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা যখন দিলাম তখন যে বসেছিলাম গ্যাপ, তখন একটা নাটক করেছিলাম দেবীর মতো মেয়ে, ওই নাটকটার নাম। আচ্ছা, এগুলো কিন্তু মঞ্চ নাটক আমার। এগুলো বুয়েটে আসার আগে। তারপরে তুমি চলে আসলাম বুয়েটে ভর্তি হলাম। প্রথম বছরেই আমি বুয়েটের নাটকে অভিনয় করলাম। সেখানে ওটা নোটিশ দেওয়া হয় যে এরকম নাটক হবে, যারা যারা অভিনয় করতে চাও তারা এসে টেস্ট দাও। তো আমি তো নাটকের পোকা খবর পেলাম, সঙ্গে সঙ্গে গেলাম টেস্ট দিতে। আমাকে তখন ওবায়দুল হক সরকার ডিরেক্টর, তো ভিড়ের মধ্যে আমাকে একটা স্ট্যান্ড বাই রাখলেন উনি, একটা ক্যারেক্টারে, ওয়েটিং লিস্টে। তারপরে সব যখন সিলেকশন হয়ে গেল, আমি ওয়েটিং লিস্টে আছি। তারপরে উনি বললেন যে এই ছেলেটাকে নাম, ওই ছেলেটা অনেক ভালো করবে। ওই অভিনয় করলাম এক মুঠো আকাশ। ওখানে আমাদের ঢাকার অনেক চলচ্চিত্র জগতের নায়িকা, যেমন নাজনীন, তারপরে রানী সরকার, সীমা খান, এরা সব অভিনয় করেছিলেন আমাদের ছাত্রদের সাথে আর কি। মাঝারি ধরনের একটা চরিত্র আর কি, খুব বড় কিছু না, কিন্তু পরিচিতিটা হয়ে গেল পুরা ইউনিভার্সিটিতে অভিনেতা হিসাবে। তারপরে ইউনিভার্সিটিতে যত নাটক হয়েছে সব নাটকেই মোটামুটি আমি থাকতাম। তারপরে তো নাটক করতেই থাকলাম, হলে নাটক করি, বাইরে নাটক করি, ইউনিভার্সিটি নাটক করি। তারপরে পাশ করে যখন বেরোলাম তখন মনে হলো যে এখন কি করব, এখন তো চাকরি করতে হবে, নাটক করব কিভাবে। এর মধ্যে তো সংসারে জড়িয়ে পড়লাম, চাকরিতে ঢুকলাম, ঢাকা বাসের চাকরিতে ঢুকলাম। কিন্তু আমার একটা মাথার মধ্যে একটা ছিল যে আমি ঢাকার বাইরে যাব না, ঢাকায় চাকরি করব। ঢাকায় থাকলে আমি নাটক করতে পারবো। বাস ঢাকার চাকরিতে, আর এরপরে 2-3টা ভালো চাকরি পেয়েছিলাম, আমি যাইনি। ওই ঢাকার চাকরি, এর মধ্যে যেটা হলো যে বিভিন্ন অর্গানাইজেশন যারা জানতো বা শুনেছে যে আমি বুয়েটে খুব নাটক করতাম এবং মোটামুটি সেখানে নাম করেছিলাম, তো তারা তাদের নাটকে আমাকে ডেকে নিয়ে যেত। আচ্ছা, যেমন ধরো সংস্কৃতি সংসদ ঢাকা ইউনিভার্সিটির, তারা আন্দোলনে নাটক করবে, আমি গেলাম তাদের সাথে নাটক করতে। এবং এই সংস্কৃতি সংসদ আমার জীবনের একটা প্রধান অঙ্গ, আমি বলবো যে আমার নাট্য অঙ্গনের। কারণ 68, 69, 70, 71 এই সময়টা আমি এদের সাথে অনেক নাটক করেছি, পথে ঘাটে, শহীদ মিনারে, ইউনিভার্সিটি হলে, ইউনিভার্সিটির মাঠে, ট্রাকে, এগুলো সব প্রতিবাদী নাটক। আর্মি তখন পাকিস্তানে, ইস্ট পাকিস্তানে তখন শাসন করতো আর্মি, তাদের বিরুদ্ধে নাটক। সরকারি চাকরি করি আর এগুলো করি, আর লাল খাতায় নাম ওঠে আর কি। তখন আরও একটা প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত হয়ে গেলাম, সৃজনী লেখক ও শিল্পী গোষ্ঠী। এরা মেইনলি তোমার ধরো বামপন্থী, এরা ম্যাক্সিম গোর্কির মা করলো নাটক। তো সেই নাটকটি আমি করতে পারিনি, কিন্তু এই নাটকটি আবার করলো, সংস্কৃতি সংসদ আবার করলো এই নাটকটি। তখন আমি অভিনয় করলাম এটাতে, এবং তাতে আমার হলো কি সৃজনীর সাথে আমার পরিচয় হয়ে গেল। সৃজনী এরপর থেকে যে কটি নাটক করেছে সবগুলোতে আমি অভিনয় করেছি। এর মধ্যে আমি নাগরিক নাট্য সম্প্রদায়ের সাথে জড়িত হয়ে পড়লাম, সেটা হলো 1968। হ্যাঁ, যে জিয়া হায়দার বলে একজন ভদ্রলোক এসছেন আমেরিকা থেকে, এবং তিনি নাটকের উপর লেখাপড়া করে এসছেন আমেরিকা থেকে। তো উনি একটি থিয়েটার গ্রুপ করবেন বাংলাদেশে। তখন গ্রুপ থিয়েটার সম্পর্কে আমার নিজের কোনো একটা ধারণা ছিল না। শুনলাম যে একটা থিয়েটার গ্রুপ করবেন,
তো আমাকে বললো যে করবে নাকি, আমাকে আমার আরও লোকজন তো যারা ওদের সাথে পরিচিত ছিল, জিয়া হায়দার, আতর রহমান, এরা দুজনেই মেইন লোক আর কি। আমরা করবো, আমি তো এগুলোই করতে চাচ্ছি, চাকরির চেয়ে বড় কথা আমার কাছে এগুলো। তো গেলাম। ইডিপাস নাটক হবে, টেলিভিশনে হবে, কিন্তু থিয়েটার গ্রুপ। এই ইডিপাস করলাম। ইডিপাস করতে করতে আমরা মানে গ্রুপটা ফর্ম করলাম। এর আগে কিন্তু গ্রুপটা ছিল না, গ্রুপটা শুধু মুখোমুখি ছিল। তখন আমরা গ্রুপটাকে প্রতিষ্ঠা করলাম, অফিসিয়াল হলো, এবং আমি একজন ফাউন্ডার মেম্বার নাগরিক নাট্য সম্প্রদায়ের, এখনও আছি আমি। তখন থেকে তো নাগরিকই ধ্যান জ্ঞান সব কিছুই নাগরিক, থিয়েটার গ্রুপ, একেবারে উচ্ছ্বাস আমাদের মধ্যে। তো প্রথমে তো আমরা নাগরিকে মঞ্চে আসতে পারিনি, আমরা টেলিভিশন দিয়ে শুরু করলাম জিয়া ভাইয়ের ডিরেকশনে। তারপরে আবার আরেকটা নাটক করলাম, শুভ্রা সুন্দর কল্যাণী আনন্দ, জিয়া ভাইয়ের লেখা। এটা রেডিওতে করলাম আমরা। আচ্ছা, এটাও জিয়া ভাইয়ের ডিরেকশনে, জিয়া ভাইয়ের লেখা। তো এরপরে তো ধরো স্বাধীনতার যুদ্ধ শুরু হয়ে গেল, আর এর মধ্যে আমরা কোনো অ্যাক্টিভিটিস করতে পারিনি। স্বাধীনতা জাস্ট পরেই আমরা আমাদের পুরো মানে কি বলবো পুরো দমে কাজ শুরু করলাম। এখানে আমাদের প্রথম যে নাটকটি হলো, এটা হলো বুড়ো শালিকের ঘাড়েরও, মধুসূদনের, আতাউর রহমানের ডিরেকশনে। এটাতে আমি অভিনয় করলাম প্রধান চরিত্রে, অন্যতম প্রধান চরিত্রে। 2-3টে প্রধান চরিত্র ছিল, তার মধ্যে আমি একটি, হানিফ গাজী। এটা আমরা 2টা শো করেছিলাম, আমার মনে আছে, ওয়াবদা মিলনায়তনে, দর্শনীর বিনিময়ে 2 টাকা 3 টাকার টিকিটে। আচ্ছা, তারপরে শুরু হলো আমাদের মানে যে সারা জাগানো নাটক, যেটা একটা ইতিহাস হয়ে রয়েছে। সেই নাটকটির নাম হলো বাকি ইতিহাস, বাদল সরকারের। এটা ডিরেকশন দিয়েছিল আলী জাকের, এবং এটার প্রধান চরিত্রে আমি করেছিলাম অভিনয়, সীতানাথ চক্রবর্তী। এইটা একটা জীবনে মনে করো আমার টার্নিং পয়েন্ট বলতে পারো আর এই চরিত্রটা। এবং এটা অভিনয় করার পরে আমি জীবনের প্রথম অ্যাওয়ার্ড পেলাম মঞ্চে, বা আমার জীবনের প্রথম অ্যাওয়ার্ড। আমি তো মানে কি বলবো, আমি যে কতটা আপ্লুত হয়েছিলাম, আমি মানে এটা যে কত বড় একটা রিকগনিশন একটা অভিনেতার জন্য। এইটা আমার জীবনের প্রথম অ্যাওয়ার্ড, এবং আমি মনে করি আজ পর্যন্ত পাওয়া আমার শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড। স্যার, এই অ্যাওয়ার্ডের সূত্র ধরে একটা প্রশ্ন করতে চাই, কোন কোন বিষয়গুলো আসলে শেখা উচিত একজন অভিনেতার? While acting, an actor must remember that he is an actor, but he should not allow the audience to understand that he is an actor. আমাকে মনে রাখতে হবে যে আমি অভিনেতা, কিন্তু আমি তোমাকে বুঝতে দেবো না আমি অভিনেতা, দর্শককে বুঝতে দেওয়া যাবে না আমি অভিনেতা। স্যার, থিয়েটারের বাইরেও আপনি টেলিভিশন এবং চলচ্চিত্র সমান দাপটের সাথে কাজ করেছেন। টেলিভিশনে আপনি যখন অভিনয় শুরু করলেন, তখনকার একদম সময়ের শুরুর গল্পটা কেমন ছিল? সেটা কি স্বাধীনতার পরেই বোধহয় আপনি পুরোদমে টেলিভিশন নাটক শুরু করেছেন? হ্যাঁ, মানে আমার টেলিভিশনে শুরু ওই যে নাগরিকের কথা বললাম, ইডিপাস নাটক 1968-এ। ওইটা আমার প্রথম টেলিভিশন পর্দায় অভিনয় আর কি টেলিভিশনে। তারপরে স্বাধীনতার আগে 2-3টে নাটক করেছি। স্বাধীনতার পরে আমি যথাযথভাবে শুরু করলাম আর কি। তখন এমন অবস্থা হলো যে মাসে 4টে নাটকও করেছি, এরকম হয়েছে কখনো কখনো, এত ব্যস্ত ছিলাম ওই সময়। নতুন ফুলের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। তাই তো বলি, ফুলদানিতে নতুন ফুল। কি যেন একটা সন্ধ্যা আমার মনে আসছে। ঘরটা একটু সাজালাম, এটা রাখো। হঠাৎ নিজেও তো বেশ সাজগোজ করেছে মনে হচ্ছে। আহা, মেয়েরাই তো সাজে। ঘরটার কি মেয়ে নাকি, একে সাজালে কেন? এর মধ্যে 72 সালে চলচ্চিত্রে আসলাম, তিতাস একটি নদীর নাম সিনেমা, সেটা দিয়ে শুরু হলো। সৈয়দ হাসান ইমাম আমাকে নিয়ে গেলেন ঋত্বিক ঘটকের কাছে, উনি আমাকে পছন্দ করলেন, একটি ভালো চরিত্র দিয়েছেন আমাকে, করলাম। যেই না বেলা বন্ধুরে রাজ দরবারে যাও, সেই না বেলা আমি রাঁধি।
কাঁচা চুলার ভিজা কাষ্ঠরে বন্ধু ধোয়ার ছলনা করে কান্দি। লাগলো ভালো? বাপের ঘরে রইয়া থাকস তোহনি আয়। আজ পস্কির হোমকে দিনে দুপুরে তোরে আমি ঘরে নিতাম পারি। তুই আয়, কে কই আসস? আয়। আবার সেই সময় পালঙ্ক করলাম রাজেন তরফদারের, সেটাও একটি লেজেন্ডারি ফিল্ম। সুভাষ দত্তের অরুণোদয় অগ্নিসাক্ষী, তারপরে রক্ত শপথ, তারপরে চরিত্রহীন, এরকম বেশ কিছু সিনেমা সেই সময় করলাম। তারপরে তো 96-97 চলে আসলো প্যাকেজ নাটক। আমি চিন্তা করলাম যে এখন আমার টাইম, যে আমার কিছু নিজের কিছু কাজ করা দরকার, অর্থ উপার্জন দরকার, নিজে থেকে কিছু কাজ করা দরকার, যেমন ডিরেকশন, লেখা। তো এখানে চলে আসলাম। এখানে চলে এসে এটাতেই আমি মন দিয়েছি এখন সবচেয়ে বেশি। তো এই কাজটা করতে গিয়ে তখন মঞ্চন থেকে আমি আর সময় দিতে পারলাম না। পরে করেছি অকেশনালি, যেমন বাকি ইতিহাসের 40 বছরে করেছি, নাগরিকের 50 বছরে করেছি, তারপর দেওয়ানগাজীর কততম শো ছিল সেটাতে দেওয়ানগাজী করলাম। তো এখন আর মঞ্চে কাজ করছি না, এখন আমার লেখা নাটক মঞ্চে হচ্ছে, এটা একটা বিরাট ব্যাপার। সূচনা, হ্যাঁ, যেটা রহমত আলী পরিচালনা করছে। তারপরে আরেকটা নাটক করলো ডোমিনিক গোমেজ, সে করলো আমার শোধ নাটকটা। তো আরও দু একটা হয়তো হবে ভবিষ্যতে। আর টেলিভিশনে তো আমি লিখছি, অভিনয় করছি। আর আমি ফিরে আসার পরে যখন 82-83 দিকে হুমায়ুন আহমেদ আসলো দেশে, তারপর থেকে তো হুমায়ুন আহমেদ শুরু করলো নাটক করা, ওর লেখা নাটক, এবং ওর সাথে আমার একটা খুব ভালো কেমিস্ট্রি সেই সময় তৈরি হয়েছিল আর কি। হুমায়ুন সব নাটকেই আমাকে নিত। হ্যাঁ, সত্যি সংসারটা বড়ই সুখের জায়গা। আমাদের ওল্ড হোম হবে সংসারের মতো। একটা হুমায়ুনের সিনেমা করলাম, আগুনে পরশমণি। তারপরে হুমায়ুনের লেখা সিনেমা, যেটা টেলিভিশন থেকে মোস্তাফিজুর রহমান ডিরেকশন দিয়েছিলেন, শঙ্খনীল কারাগার, সেটা করেছি। একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। তুমি তো বেশ কিছুদিন আমার সাথে থাকলে, কিন্তু একবারও বাবা ডাকলে না কেন মা? বাবা, আমি যাই। তৌকিরের 4-5-6টা সিনেমা, সবগুলোতে আমি অভিনয় করেছি। আমার উল্লেখযোগ্য সিনেমা জয়যাত্রা, দারুচিনি দ্বীপ। দারুচিনি দ্বীপে আমি জাতীয় পুরস্কার পেলাম। আমি কোনোদিন উঁচু গলায় কথা বলি না, কাউকে ধমক দিই না, অথচ আমার ভাই সবাই অস্থির। ছেলেমেয়েরা তোমাকে সমীহ করে, ভয় পায় না। স্যার, আপনার অভিনয় জীবন, পেশাগত জীবন, অনেক গল্পই শুনলাম। এবারে একটু ব্যক্তিগত জীবনের আলাপে আসতে চাই। আপনার যিনি সহধর্মিণী, তার সাথে আপনার পরিণয় এবং পরিচয়টা কিভাবে? আপনারা কি পূর্ব পরিচিত ছিলেন? হ্যাঁ, পূর্ব পরিচিত। এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার, সেদিন আমাকে একজন জিজ্ঞেস করলো যে ভাবির সাথে যেদিন প্রথম দেখা হলো সেদিন কেমন লেগেছিল। তো এটার উত্তরটা আরও ইন্টারেস্টিং হচ্ছে যে সে হচ্ছে আমার মেজ বোনের ননদ। আমার মেজ বোনের বিয়ের সময় আমি প্রথম দেখেছি আমার স্ত্রী, যিনি আর কি, শিরিন। ওর ডাকনাম শিরি, সেখান থেকে কেউ ডাকে শিরিন, কেউ ডাকে শিরি, আবার আসল নাম হলো মাহফুজা খাতুন। যখন দেখা হয় তখন আমার বয়স 10, আচ্ছা, আর তার বয়স 4। ও, এই তো অর্ধেক অর্ধেক। ওকে তো অনেক ছোট থেকেই দেখেছি। আমিও ছোট ছিলাম, সেও ছোট ছিল। যেহেতু আমার ভাইয়ের শালা ছিল, আসা যাওয়া ছিল, জানাশোনা ছিল, তো চুল যে কখন পড়েছে এটা আমি বলতে পারবো না। তো কি দৃষ্টি বিনিময় হলো আর কি হলো, এখন তোমরা বুঝে নাও, আমার তো বলার কিছু নেই। কৈশোর পেরিয়ে আমরা যৌবনে এসেছি, তখন আমাদের মধ্যে আরো ঘনিষ্ঠতা হয়েছে। তো একটা সময় আমরা মনে হয়েছে যে আমরা উই ক্যান লিভ টুগেদার, আমরা এক সংসারে আমরা বাস করতে পারি। তো এটা আমাদের একটা সিদ্ধান্ত নিজেরা আমরা নিয়েছিলাম। আমাদের ব্যাপারটা জানাজানি হলো, তখন দুই পক্ষ থেকেই একটা নেগেটিভ ইয়ে ছিল আর কি, যে আমার মায়ের ইয়ে ছিল যে না, ওই এক বাড়িতে মেয়ে দিয়েছে, ওখানে ছেলে বিয়ে দেবো না।
তারপরে তো দেখলাম যে আসলে পৃথিবীতে যদি খুব ভালো কেউ শাশুড়ি থাকে তাহলে আমার শাশুড়ি। আর আমার শ্বশুরের মতো এরকম প্রোগ্রেসিভ মানুষ গ্রামে থেকে আমি খুব কম দেখেছি। তো যাই হোক, সেদিনকে নিয়ে এলাম খুলনা থেকে, ও তো খুলনায় মানুষ হয়েছে, খুলনা থেকে ঢাকায় আনলাম। ঢাকায় আসার পরে আমার বোনরা ছিল, তাদের বিয়ে দিলাম আমরা। এই সব কিছুই আমার স্ত্রী করেছে। ও পুরো সংসারের দায়িত্বটা বুঝে নিয়েছে কীভাবে যেন নিজে, অথচ সে যেখানে থাকতো আমার দুলাভাইয়ের বাসায়, সেটা একটি মানে কী বলবো, অনেক উচ্চ স্তরের একটা বাড়ি ছিল। মানে আমার দুলাভাই ছিলেন একটা ব্রিটিশ কোম্পানির জেনারেল ম্যানেজার। ও আচ্ছা। এমন একটা ফ্যামিলি থেকে আমার ওয়াইফ এসছে, এসে আমাদের এই মধ্যবিত্ত পরিবারে সে পুরো রান্না হাঁড়িকুড়ি থেকে শুরু করে সব কিছু তার কন্ট্রোলে নিয়ে নিল। না, সে সবসময় আমাকে সময় দিয়েছে। আমি একা যে করেছি তা না, সে ওই কাজের মধ্যে সে সব কিছুই হেল্প করেছে, যার জন্যে আমাদের আর সেটার মধ্যে আর চাওয়া পাওয়ার কিছু ছিল না, নর্মালি ছিল। এইভাবে যে এত বছর চলে আসছে এরকম মানে বুঝতেই পারিনি, এখনো বুঝি না যে এত বয়স হয়ে। আমি আরেকটা জিনিস যেটা বলি, আমি জানি না তুমি এটা এগ্রি করো কিনা, মানে আমি ওর মতামতটাকে খুব মূল্য দিই। আমার জীবনের অনেক ব্যাপারে তার সিদ্ধান্ত মেনে আমি অনেক লাভবান হয়েছি, এবং আমি কিন্তু তার পরামর্শ ছাড়া কোনো কাজ করি না। সে সবসময় হ্যাপি, এবং আমার এই কাজে সে কাজ দেখে এবং সমালোচনা করে, আলোচনা করে, সবই করে। সুতরাং সেখান থেকে একটা বিরাট সাপোর্ট আমার আর কি। তো আমাদের যেটা হয় যে আমাদের নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আমরা যেমন বাইরে আমি আড্ডা দিই না কখনো, আমি কাজ করি, কাজ করে বাসে চলে আসি। যদি কাজ থাকে না, আমি বেশিরভাগ সময় বাসায় থাকি। আর যখন বাচ্চারা ছিল তখন সবাইকে নিয়ে বেরিয়ে চলে যেতাম, বেরিয়ে আসতাম। আমার মেয়েদের লেখাপড়ার দায়িত্ব তার ছিল, সারা জীবন সেই দায়িত্ব নিয়েছে। আমি তো সময় দিতে পারিনি বেশি। তাদের লেখাপড়া, তাদের গান শেখানো, তাদের নাচ শেখানো, তাদের নিয়ে যাওয়া, নিয়ে আসা, টিচারে বসায়, এই টিচার থেকে ওই টিচার, ওই টিচার থেকে সেই টিচার। আমি একটু হেল্প করতাম, আমি গাড়ি চালিয়ে মোটামুটি নিয়ে যেতাম, তখন তো ড্রাইভার ছিল না, আমি নিয়ে যেতাম। এইটা আমার জীবনের আমি বলবো যে একটা শ্রেষ্ঠ চয়েস। আল্লাহর রহমতে আমরা এখনও ভালো আছি, 54 বছর হয়ে গেল। যতদিন থাকবো একসাথে যেন থাকি। এখানে আমার একটু গল্প জানার আছে। আপনার দুই কন্যা বিপাশা হায়াত এবং নাতাশা হায়াত, তারা নাট্য অঙ্গনের সাথে যুক্ত এবং ছোটবেলা থেকেই নাটকের সাথে জড়িত, এবং একই সাথে আপনার দুই জামাতাও তার সাথে যুক্ত। আপনার কি এটা কোনো পূর্ব পরিকল্পনা ছিল নাট্য পরিবার গঠনের জন্য, এরকম কিছু? তারা পছন্দ করেছে, তাদের হাজবেন্ড তারা পছন্দ করেছে। ছোটবেলা থেকেই নাগরিকে তারা ছিল। একদম জন্মের সময় এর মানুষের, আমাদের গ্রুপের যারা সিনিয়র মেম্বার, তাদের কোলে কোলে মানুষ হয়েছে বিপাশা নাতাশা দুইজনই। এরা তো নাটকেরই মানুষ। এবং তারপরে টেলিভিশনে আসলো, বিপাশা আসলো টেলিভিশনে। আমি নাতাশাকেও নিয়ে গেলাম। এক সময় নাতাশা করবে না, জোর করে ওরে দিয়ে কিছু নাটক করালাম। ও কিন্তু ভালো অভিনেত্রী, কিন্তু ওর হলো কি, ওর শখ কম নাটকের ব্যাপারে। আর বিপাশা তো পেইন্টিংসে মাস্টার্স করলো, এখন ওটা নিয়ে ব্যস্ত সে। তো যাই হোক, এগুলো বিপাশা নাতাশা ছোটোবেলা থেকে এই পরিবেশে মানুষ হচ্ছে। তারা ন্যাচারালি তাদের পছন্দটাও তারা বোধহয় ভেবেছে যে এই পরিবেশের মানুষ হলে লাইফটা অনেক সহজ হবে। দীর্ঘতম এই জীবনে অনেক কিছু অর্জন করেছেন, কোনো না পাওয়া নিয়ে কি কোনো আক্ষেপ আছে? না, কোনো আক্ষেপ নেই। একটা কথা তোমাকে বলা হয়নি আমার আব্বার। আমার আব্বা আমি কিন্তু আমার আব্বা দ্বারা সাংঘাতিকভাবে প্রভাবিত, এটা তো তুমি বুঝতেই পারছো। ওনার একটা মানে এটা কি বলবো, একটা মটো আর কি, এক ধরনের, বেশি বড় আশা করবে না, ছোট ছোট আশা করবে, তাহলে 100% সম্ভাবনা থাকবে আশাটা পূরণ হওয়ার। আর তুমি বড় বড় আশা করবে, দেখা যাবে যে 10%ও পূরণ হচ্ছে না, তুমি হতাশ হয়ে যাবে। ক্যামেরার সামনে কাজ করতে করতে আপনি একটা সময় ক্যামেরার পেছনে চলে এলেন, নাট্য নির্দেশনা দিলেন। নাট্য নির্দেশনার শুরুর গল্পটা একদম জানতে চাই, এবং ক্যামেরার সামনে নাকি পেছনে, কোন জায়গাটা আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন? এখন সে কথা বলতে গেলে তো বলতে হয় যে সব জায়গায় পছন্দ হলো আমার, কিন্তু আমি নির্দেশনা প্রথমে মঞ্চে দিয়েছি,
মঞ্চ থেকে শুরু করেছি নির্দেশনা। আমি মানে যখন ইউনিভার্সিটি পড়তাম তখন আমার হলের নাটক আমি ডিরেকশন দিয়েছি। তারপরে একদম ধরো মানে জেনুইন একটা নাটকের ডিরেকশন বলতে বিসর্জন, নাগরিক নাট্য সম্প্রদায়, এটা আমি প্রথম বিসর্জন ডিরেকশন দিলাম। তারপরে আরেকটা নাটক দিলাম ঢোল, ওটা পথ নাটক, আমরা এরশাদের বিরুদ্ধে এই নাটকটি আমরা করেছিলাম 90। হ্যাঁ 90। এটা হলো তোমার ওই টিএসসির মোড়ে এই নাটকটি। আরেকটি নাটক আমি নাগরিকের ডিরেকশন দিয়েছিলাম রথের রশি, এটাও রবীন্দ্রনাথের। এখানে আমি 35 জন আর্টিস্ট নিয়ে আমি মঞ্চে এই নাটকটা করেছি। তো এই মঞ্চে মোটামুটি এই কাজ আমি করেছি। আর চ্যানেল আইয়ের ইমপ্রেস টেলিফিল্ম থেকে আমাকে সাগর এবং সিরাজ রিকোয়েস্ট করলো আপনি আমাদের এখান থেকে নাটক ডিরেকশন দেন। তো আমি বললাম যে ঠিক আছে দেব। তো প্রণব ভট্টের একটা গল্প, মনের মাধুরী মিশিয়ে রিপোর্ট বানালে অন্য আরিফ সাহেব, দয়া করে আমাকেও আপনি বলে ডাকবেন। আপনিও আমাকে আরিফ সাহেব বলেন কোন সাহসে? স্যার বলবেন স্যার। এই শুরু টেলিভিশনে। তারপরে আরও 2-4টে নাটক আমি করতে থাকলাম ধীরে ধীরে। তারপরে আমার প্রথম সিরিয়াল, যেটা মানে মিডিয়াতে প্রথম সিরিয়াল নাটক আমি বানিয়েছি, দোলা, 10 পর্বের নাটক দোলা। এটা হলো আমাদের আক্তার ফেরদৌস রানার লেখা এবং আমার ডিরেকশন, তৌকির বিপাশা হলো মেইন ক্যারেক্টার। এরপরে একটা মেগা সিরিয়াল আমি ডিরেকশন দিলাম, সেটাও এই মিডিয়াতে প্রথম, আমার আগে কেউ দেয়নি। সেটা হলো বন্ধন। ছুটির শরীরটা বেশি ভালো না, আপনি একটু ওর দিকে খেয়াল রাখুন। তুই কই যাস? জানি না মানে রাত দিন কই ঘুরে বেড়াস? নিজের রাস্তা মাপছি। রোহান, মানুষটারে তোরা কে করে দিন বোঝার চেষ্টা করলি না? তারপরে যেটা হলো যে মোটামুটি আমার কাজ দেখে ইউনিসেফের পছন্দ হলো, তখন ইউনিসেফের আমি সিরিয়ালে ডিরেকশন দিলাম, জ্যোৎস্নার ফুল, শুকনো ফুল, রঙিন ফুল, তারপরে আরও কী কী যেন মনেও নেই। তো শেষ যেটা সিরিয়াল করলাম আমি 3 পাগলের হলো মেলা, এটা 200 পর্ব এটা করেছিলাম, 3 পাগলের হলো মেলা চ্যানেল আইতে। তবে সর্বশেষ খুব নাম করেছে যে নাটকটি, সেটি হলো আমি কান পেতে রই। এটাতে আমি অভিনয় করেছি, আমি লিখেছি, অভিনয় করেছি, ডিরেকশন দিয়েছি। এটা একজন বৃদ্ধর জীবনী, সেই বৃদ্ধটি আমি করলাম। কাজলটাকে আমি জানতাম। জানতাম মানে তুমি যেটা না পড়ে থাকতে পারবে না, সেটা আমি আন্দাজ করেছিলাম। সব মারফতি কথা বাদ দিয়ে বলো কাজলটাকে। আবুল হায়াত অভিনয়ের পাশাপাশি লেখালেখিতে কম জনপ্রিয় নন। তার ইতিমধ্যে 36টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তার মধ্যে নাটক, গল্প, উপন্যাস, স্মৃতিকথা, কলাম, জোকস সহ নানা বিষয়ে ছুঁয়ে গেছে তার লেখনীতে। লেখালেখির অনুপ্রেরণাটা আপনি কোথা থেকে পেলেন? আসলে অনুপ্রেরণা তো একটা জায়গা থেকেই আমার সব পাওয়া, সেটা আমার বাবা। আমি তো আগেও বলেছি, এত বই উনি পড়তেন এবং আমি সেই ফাঁকে ফাঁকে এত বই ওনার কাছ থেকে লুকিয়ে নিয়েই পড়তাম। ইনফ্যাক্ট এই বই পড়া থেকে একটা মনের মধ্যে থাকে না যে হয়তো আমি 2-4 কলম লিখলে ভালো লাগবে। আমি তো আসলে তো আমি লেখক না, আমাকে লেখক বললে খুব আমি এম্বারাসড হই আসলে। তবে হ্যাঁ, যেহেতু লিখি সেহেতু লেখক আর কি, এইটা বলতে পারো আর কি, আর তো কোনো কারণ নেই। যাই হোক, আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি বুয়েটে, তখন আমি শেরেবাংলা হলের জেনারেল সেক্রেটারি। আচ্ছা। তো একটা নিয়ম আছে যে প্রতি বছরই একটা বার্ষিকী বেরোয়। তো সেবার যখন বার্ষিকী বেরোবে, তখন কামরুল ইসলাম সিদ্দিকী আমার বন্ধু, খুব নামকরা প্রকৌশলী, আমার মারা গেছে আমার বন্ধু, সে ছিল সাহিত্য সম্পাদক। সে আমাকে একদিন বললো, দোস্ত বার্ষিকী যে বের করবো লেখাটাকে তো কেউ দেয় না, তখন কী করবো? আমি কী করবো বলো? তুই লেখ। আমি লিখবো মানে কি, আমি কি কোনোদিন লিখেছি নাকি? বললাম তুই লেখ। তো অনেক রিকোয়েস্ট করার পরে আমরা ঠিক আছে লিখি, চলো একটা দেখি। একটা গল্প লিখলাম, প্রেমের গল্প। আচ্ছা। হ্যাঁ, বলে প্রথম গল্প যখন লিখবো প্রেমের গল্পই হোক, লিখে ফেললাম। তো যাই হোক, ওই তখন একটা লেখার একটা আশা, শখ জাগলো আর কি, যে না লেখা ভালোই তো লাগে লিখতে। তারপরে ধরো অনেকদিন লেখাটা হয়নি সেরকম। আমি যখন টেলিভিশনে অভিনয় শুরু করলাম, তখন
মাঝখানে একসময় খুব বাজে বাজে স্ক্রিপ্ট আসা শুরু করলো আমাদের কাছে, খুব নিম্নমানের কিছু স্ক্রিপ্ট আসলো। আমরা অভিনয় করতে খুব বিরক্ত বোধ করতাম। তো তখন হয় না একরকম যে আমার মনে হলো আরে আমি তো এসে ভালো লিখতে পারি, বাস লিখে ফেললাম একটা গল্প। নাতাশাকে সেন্ট্রাল ক্যারেক্টার করে, নাতাশা তখন 10 বছরও না বোধ হয়, 7-8 বছর, বাড়ির চাকরানি, কাজের মেয়ে। মা মারা গেছে গ্রামে, ওকে দিয়ে গেল একজন এসে নূরের বাড়িতে, নূর এবং লতা ওদের বাড়িতে কাজের জন্য দিয়ে গেল। গল্পটার নাম হলো বন্দি। ওই ওরা বেড়াতে যায় সবাই, বাচ্চা, ওদের বাড়িতে একটা বাচ্চা আছে, এটা হলো রিদি হক, নূরের মেয়ে, আর এ হলো কাজের মেয়ে। হ্যাঁ, তো এইভাবে শুরু আর কি। এতটুকু মেয়ে একা থাকতে পারবে তো? খুব পারবে। একটু ভয় পাস নে, আমরা তো একটু পরেই চলে আসবো। তারপরে উপন্যাস লিখলাম, সেটা লিবিয়া থেকে আসার পরে আমাকে বিচিত্রায় একটা উপন্যাস লেখার জন্য অরুণ চৌধুরী চেপে ধরলো। আমি বলে পারবো না ভাই, লেখেন, আপনি পারবেন। এই লিখলাম গল্প। তারপর তারকার লোক বলে যে গল্প লেখেন, গল্প লেখা শুরু করলাম তারকার লোকে। তারপরে বন্ধু বান্ধবের রিকোয়েস্টে আবার মতি প্রথম আলোর রিকোয়েস্টে শুরু করলাম এই শনি ভবনে কলাম লেখা শুরু করলাম। এর মধ্যে গল্প লিখছি, ছোটোখাটো উপন্যাস লেখা শুরু করলাম। নয়া দিগন্ত আমাকে কন্টিনিউয়াস প্রতি বছর একটা করে উপন্যাস লেখায়। এই করতে করতে লেখালেখি করছি, কি করছি জানি না, 36টা বই হয়েছে আমার। আর ফাইনালি যেটা হচ্ছে যে আমার জীবনীটা আমি লিখছি প্রায় শেষের দিকে। আমার সামনে 80তম জন্মদিন, আমার টার্গেট হলো বইটা ওই দিন আমি প্রকাশ করব। আবুল হায়াত তার কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন অসংখ্য পুরস্কার, তার মধ্যে সিকোয়েন্স অ্যাওয়ার্ড অফ মেরিট ফর ইন্ট্রোডিউসিং ন্যাচারালিস্টিক অ্যাক্টিং অন বাংলাদেশ স্টেজ, 2015 সালে সংস্কৃতিতে অবদানের জন্য 21 পদক, 2007 সালে দারুচিনি দ্বীপ সিনেমায় পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ শিল্পকলা একাডেমি পুরস্কার, জায়জায়দিন পুরস্কার, প্রথম আলোর সমালোচক পুরস্কার, চারু নিরম পুরস্কার, শেলটেক পদক, বাংলাদেশ টেলিভিশন সুবর্ণ জয়ন্তী পদক উল্লেখযোগ্য। স্বীকৃতি বা পুরস্কার এগুলো মানুষকে সবসময় উজ্জীবিত করে, ইন্সপায়ার করে। আমিও খুবই স্বাভাবিক কারণে আমিও উজ্জীবিত হয়েছি, আনন্দিত হয়েছি, আপ্লুত হয়েছি। এগুলোর জন্য তো আমরা কাজ করি না, কেউই কোনো শিল্পী কোনো পুরস্কারের জন্য কাজ করে না, কিন্তু পেলে তো ভালো লাগে। অবশ্যই আমার জীবনের দর্শন হলো ওইটাই, আনন্দ নিয়ে বেঁচে থাকতে চাই, কাজ করে আনন্দ পেতে চাই। বাংলাদেশে এই প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ন্ত্রিত। আবুল হায়াত দীর্ঘকাল ধরে বিজ্ঞাপনে অভিনয় করছেন সমান তালে। কাজ করছেন নাটক এবং চলচ্চিত্রে। এটা তো মানুষ করেছে আমি বলো, এটা বলি না কেন এটুকু বলবো না। 5 4 3 2 1 0 0 অ্যাকশন। আরে কি বলছো বাবা, জানো না মানে একটা মানুষকে অফিসে পাওয়া যাচ্ছে না, বাসায় পাওয়া যাচ্ছে না। বাহ, আমি দেখি অনেক কিছু দিচ্ছে আজকে। বাবা কি ফুসুর ফুসুর হচ্ছে মা ছেলেতে? ও তোমার নয় তো গুটনামি হচ্ছে। এই শোনো না, এই খাবারটা একটু নিজে দিয়ে এসো না। ওকে আমি উপরে ডেকে নিয়ে আসি, একসাথে বসে হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। আজ তিনি নিজেই একটি পূর্ণ শিক্ষালয়। তার এই শিল্পী মানুষ আরো অনেক দিন আমাদের আলো দিয়ে যাক, আগামী প্রজন্মকে করুক ঐশ্বর্যবান। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।